আজকের অমর শহীদ কনক ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে সমবেত হয়েছি। তার মধ্যে দিয়ে শুধু কনক ভট্টাচার্যকে নয়, আমরা এসেছি ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা নিজের জীবন বিপন্ন করে পারিবারিক অবস্থানের বিপরীত স্থানে থেকেও আমাদের বিনিদ্র রজনী যাপন করতে দিচ্ছেন না, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। পাকিস্তানের এই আগ্রাসন ভারতের উপরে নতুন কিছু নয়। পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, কোনোদিন কোনো নেশন ছিল না, কোনোদিন কোনো জাতি ছিল না। জাতিসত্তার তত্ত্বের উপরে ভিত্তি করে কিছু মানুষ এই দেশভাগকে মেনে নিলেন। যে জিন্নাকে আজকে দেশভাগের একমাত্র নায়ক হিসেবে তুলে ধরা হয়, সেই মোহাম্মদ আলী জিন্নাও প্রথম থেকে মুসলিম লীগের সদস্যতা গ্রহণ করেননি। যে জিন্নার খাদ্যাভ্যাস, তার বেশভূষা কোনদিন মুসলিম লীগের কাছাকাছি ছিল না, যিনি খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে পণ্ডিত জওহরলাল নেহরুকে চিঠি পর্যন্ত লিখেছিলেন, হোয়াট গান্ধী ইজ ডুইং, মিস্টার নেহরু টেল মোহনদাস করমচাঁদ why he is mixing religion with politics. সেই জিন্না, যে জিন্না একদিন বলেছিলেন এ বন্দে মাতরম হ্যায় ক্যা, আজকে সেই জিন্না 1937 সালে ঘোষণা করে দিলেন 19 অক্টোবর যে মঞ্চে মুসলিম লীগ থাকবে সেই মঞ্চ থেকে বন্দে মাতরম উচ্চারণ করা যাবে না, বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা যাবে না। যার নিজের কোনোদিন বন্দে মাতরমের প্রতি ধারণা ছিল না, তিনি বন্দে মাতরমের বহিষ্কারের জন্য মানুষের সামনে বিবৃতি দিলেন। ভারতের জাতীয় কংগ্রেস ঠিক করেছিল বন্দে মাতরমকে খণ্ডিত করবার জন্য কি না করার জন্য 1937 সালের 26 এবং 27 অক্টোবর এই কলকাতার কংগ্রেস অধিবেশনে তারা মনস্থির করবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন কার্সিয়ান থেকে যে কবিগুরু রবীন্দ্রনাথকে একটু বলুন গান্ধীজিকে বোঝাতে আমি জাতীয় কর্ম সমিতিতে একমাত্র বাঙালি সদস্য, বন্দে মাতরমের ভবিষ্যৎ কি আছে আমার জানা নেই। সিদ্ধান্ত হওয়ার কথা 26 অক্টোবর, 27 অক্টোবর, 25 অক্টোবর নেহেরু চিঠি লিখলেন জিন্নাকে যে আমরা এমন কোন সঙ্গীতকে গ্রহণ করতে পারি না যা একটি নির্দিষ্ট মতাদর্শকে বহন করে নিয়ে চলেছে। কোন মতাদর্শ? এই মতাদর্শ তো বহুত্ববাদের মতাদর্শ। এই মতাদর্শ তো শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রার মতাদর্শ। এই মতাদর্শের সম্পর্কে বলতে গিয়ে ঋষি অরবিন্দ বলেছিলেন, বন্দে মাতরম ইজ নট অনলি আ মন্ত্র, ইট ইজ আ রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম। এই মন্ত্রের কথা বলতে গিয়ে উত্তরপাড়া ভাষণে ঋষি অরবিন্দ বক্তৃতা করেছিলেন, হোয়াট ইজ রিলিজিয়ন which we call Sanatan eternal? It is the Hindu religion because Hindu nation has kept it. I say it is Sanatan Dharma, which for us is nationalism. সেদিন যদি বন্দে মাতরম কে আমরা খণ্ডিত না করে দিতাম, নেতাজি সুভাষচন্দ্র বসু
যদি কংগ্রেস থেকে বিতাড়িত না হয়ে যেতেন তাহলে তিনি অন্তত দাঁড়িয়ে বলতে পারতেন, I do not believe in two nations, I believe in one nation. India cannot and will not be divided. আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল 4 বছর ধরে, মারা গেছিল 4 লক্ষ মানুষ। আর এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা যখন কনক ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানানোর কোনো প্রয়োজন ছিল না। কনক ভট্টাচার্য নিজের পুরো জীবন সম্পূর্ণ করে যেতে পারতেন যদি পাকিস্তানের জন্ম না হতো। কংগ্রেসের নেতৃবৃন্দ জানতেন জিন্নার আয়ু বেশি দিন নেই। তারা জানতেন জিন্না দীর্ঘদিন বাঁচবেন না, জিন্না পাকিস্তান তৈরি করে যেতে পারবে না। গান্ধীজি 1942 থেকে 1946 পর্যন্ত তার হরিজন পত্রিকায় বারবার লিখেছেন, এই বিশাল সংখ্যক মুসলমান তারা যদি সেলফ ডিটারমিনেশনের দাবি করে তাহলে পাকিস্তান হবে, কিন্তু যদি বৃহত্তর জনসমাজের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। গান্ধীজি পরোক্ষভাবে সিভিল ওয়ারের ডাক দিয়েছিলেন, কিন্তু আমরা কেউ গ্রহণ করতে পারিনি। রবীন্দ্রনাথ আক্ষেপ প্রকাশ করেছিলেন বাঙালি সম্পর্কে। শিবাজী উৎসব কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, একই ধর্ম রাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। এটাই ছিল শিবাজীর সাধনা। কিন্তু তারপরে তিনি এটাও বলেছেন যে সেদিন কিন্তু বাঙালি সেই শঙ্খধ্বনি শুনতে পায়নি, এগিয়ে আসেনি। আজকে বন্দে মাতরমকে যখন বাধ্যতামূলক করা হচ্ছে, কারা ময়দানে নেমেছেন? আজকে কনক ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কারা আসছেন? তাদের পূর্বপুরুষের কথা চিন্তা করুন। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে লিখছেন, Bankims Bande Mataram from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy who is a monotheist by upbringing. অর্থাৎ এই পাকিস্তানের রচনা যারা করেছিলেন তারা কলকাতার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেদিন যদি আমরা প্রতিহত করতে পারতাম, আমাদের তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবীরা যারা ভারতবর্ষকে 28টা টুকরে বিভক্ত করে তারপর ব্রিটিশকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার জন্য আবেদন করেছিলেন, মেমোরেন্ডাম দিয়েছিলেন এবং তাদের সেই ম্যাপটি তাদের মুখপত্র পিপলস ওয়ারে প্রকাশিত করেছিলেন, আজকে তারা যদি সেদিন এর বিরুদ্ধে দাঁড়াতেন, পাকিস্তানের জন্ম হতো না। The old men were in hurry. আমরা আত্মসমর্পণ করে গিয়েছিলাম ব্রিটিশের কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর সেই অভিশাপের বলি হয়েছিল 20 লক্ষ মানুষ। 20 লক্ষ মানুষ আজও সেই মৃত্যু মিছিল অব্যাহত, আজও জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। আর তার ভিডিও পোস্ট চলছে, তাকে শেয়ার করছে পশ্চিমবঙ্গেরই বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষ। কিছু মানুষ আজকে আবার আক্রমণ করছেন পুলিশকে। নতুন করে পশ্চিমবঙ্গের রেডিকালাইজেশনের মাথা ঝাড়া দিয়েছে। ভারত তেরি টুকরে হোঙ্গে শব্দ তারা বলতে পারছে না, কিন্তু আজাদি আজাদি 370 ধারার বাতিল চাইছে। আরে পশ্চিমবঙ্গের মাটিতে এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এটা কিন্তু আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যে অখণ্ডতার স্বপ্ন দেখিয়েছিলেন আবার বিভক্ত করতে চাইছে। তাই কনক ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন এর অর্থ শুধু এটা নয় যে তার জন্ম কিংবা মৃত্যু দিনে আমরা তাকে ফুল দিয়ে চলে যাব, না হলে আবার শঙ্খ ঘোষের মতো কবিতা লিখতে হবে, কবি মঞ্চে মঞ্চে তুমি শুধুই কি ছবি, তুমি শুধু আজ 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। সুতরাং এগিয়ে আসতে হবে। ধর্মান্ধতার বিরুদ্ধে, দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে, পাকিস্তান পন্থীদের বিরুদ্ধে আজকে লড়াইকে আরো জোরদার করতে হবে। কদিন আগে আজাদি স্লোগান দিয়ে কলকাতায় কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি প্রাসঙ্গিক হবার জন্য নেমে পড়েছিলেন। তারা পুলিশকে আক্রমণ করেছেন, সাংবাদিকদের রক্তাক্ত করে দিয়েছেন। সাংবাদিক আক্রান্ত, পুলিশ আক্রান্ত, নিরপরাধ মানুষ আক্রান্ত, পথচারী আক্রান্ত, ছোট ছোট দোকানদার আক্রান্ত। ঠিক যেভাবে মুর্শিদাবাদে
মাটির দেবী প্রতিমা তৈরি করবার জন্য হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছিল। সেই একই মানসিকতা, যে মানসিকতা বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে, তারা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তারা এই সমাজের মধ্যে আছে। পাকিস্তানের জন্ম আর সেই জন্মের জন্য দিনের পর দিন শহীদ, সেই শহীদদের তালিকায় আমাদেরই পাড়ার একজন শহীদ কনাথ ভট্টাচার্য, আজকে তিনিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি সৈনিক চায় যে ভারতের সাংস্কৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত হোক। আমার দেশ আমার থেকে যারা কেড়ে নিয়েছে, আমার সীমানাকে যারা ছোট করে দিয়েছে, মানুষের ব্যক্তিগত চাওয়া পাওয়া লালসার কাছে আজকে মানবতা আজকে বিস্মৃত হয়ে গেছে, আজকে তা একদিন সংশোধিত হবেই। 15ই আগস্ট ঋষি অরবিন্দ বলেছিলেন, আজকে আমার জন্মদিন, আমার জন্মদিনে ঈশ্বর আমাকে একটা বড় উপহার দিয়েছেন, কিন্তু সেই উপহারটা খণ্ডিত উপহার। ভারতবর্ষ একদিন তার সম্পূর্ণ সীমানা ফিরে পাবে। এই অরবিন্দের স্বপ্নকে কোটি কোটি মানুষের স্বপ্ন